প্রধানমন্ত্রী ভারত সফরে তিস্তা ও প্রতিরক্ষা চুক্তি ইস্যুতে পরিষ্কার ধারণা দেওয়া উচিত মত বিশ্লেষকদের। পূর্ণাঙ্গ রূপরেখা জনসমক্ষে প্রকাশের তাগিদ। চট্টগ্রাম বন্দর ব্যবহার সহ প্রস্তাবিত বে টার্মিনালে বিনিয়োগে ভারতকে আহ্বান জানাতে পারে বাংলাদেশ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ সংক্রান্ত প্রস্তাবনা। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই দেশে কাজ করছে 25 লাখ নির্মাণ শ্রমিক, ঘটছে দুর্ঘটনা, প্রাণহানি। আইন বাস্তবায়নের তাগিদ শ্রমিক সংগঠনের। সচেতনতা বাড়ানোর কথা বললেন প্রতিমন্ত্রী। এবং দালাল ও মহাজনের দৌরাত্ম্য বন্ধে জেলেদের জন্য চালু হচ্ছে ইলিশ ব্যাংক। সৎ শর্তে ঋণ দেওয়া হবে, কমবে জাটকা ধরার প্রবণতা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সবার বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। আগামীকাল 4 দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে উত্তেজনার রেশ এখন দেশ জুড়ে। প্রধানমন্ত্রীর এ সফরে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তিস্তা আর প্রতিরক্ষা চুক্তির ইস্যুগুলো নিয়ে আরো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত। যে চুক্তিগুলো সই হওয়ার কথা রয়েছে তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা জনসম্মুখে প্রকাশ করা উচিত বলেও মনে করেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। এর আগে 2 দফা পিছিয়ে চূড়ান্ত এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। এ নিয়ে দিল্লির পাশাপাশি উত্তেজনা ঢাকাতেও। ভারতের সঙ্গে চীনের সম্পর্কের টানাপোড়েন, চীনের কাছ থেকে বাংলাদেশের সাবমেরিন ক্রয়, তিস্তা কিংবা প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি, সব মিলিয়ে কদিন ধরে রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান আলোচনায় প্রধানমন্ত্রীর ভারত সফর। এরই মধ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের সফরে 33টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সরকার লুকিয়ে কিছু করবে না জানিয়ে দিলেও তিস্তা চুক্তির বিষয়ে মুখ খুলেননি তিনি। এছাড়া স্পষ্ট ব্যাখ্যা ছিল না প্রতিরক্ষা চুক্তি নিয়েও। হলেই বুঝতে পারবেন, সব তো দেখতেই পাবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছে, প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো চুক্তির আগে বিষয়টি সাধারণ মানুষের কাছে আরো স্পষ্ট করা দরকার। বিষয়গুলো নিয়ে সংসদে কিংবা এর বাইরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নেওয়াও জরুরি। ম্যারিটাইম রিসোর্সেস গুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা যে আমরা বিল্ড করব, সেটা হ্যাঁ আমরা ভারত থেকে সহযোগিতা আমরা নিতেই পারি, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা স্বচ্ছতার এবং আমার জনগণের জানার অধিকার আছে। দেশের শাসক স্বার্থ সমুন্নত রেখেই চুক্তিটা হচ্ছে, কিন্তু সেটি জানার অধিকার মানুষের আছে। গণতান্ত্রিক সরকারে স্বচ্ছতার প্রশ্নটি অনিবার্যভাবে চলে আসে। অন্তত রূপরেখাটা জানিয়ে দিলে ভালো যে আমরা এই বিষয়ে চুক্তি করতে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে কিছু না বলা হলেও এই সফরে বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তির দৃশ্যমান অগ্রগতি হবে বলে মনে করেন তারা। মানুষ তিস্তা নিয়ে উন্মুখ হয়ে বসে আছে। এই তিস্তা যদি আমি না করতে পারি, অন্য কিছুই মানুষ গ্রহণ করতে রাজি হবে। এটাও বুঝতে হবে, এটা পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার। এটিকে অবহেলা করা একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে উচিত নয়। যদি চুক্তি নাও হয়, আমার মনে হয় এই ব্যাপারটা, ইস্যুটা নিশ্চয়ই উঠবে এবং সেটা মমতা ব্যানার্জির উপরেও একটা চাপ থাকবে। ভারতও জানবে যে এটা আমাদের যে চাওয়া। সবসময় যে আন্তর্জাতিক সম্পর্কে আপনি সব চট করে পেয়ে যান তা কিন্তু না, চলমান প্রক্রিয়াটাও কিন্তু একটা পাওয়া। 7 এপ্রিল প্রধানমন্ত্রীর নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের পাশাপাশি প্রস্তাবিত বে টার্মিনালের একটি অংশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানাতে পারে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বন্দর ও বে টার্মিনালের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে আশা প্রকাশ করছেন বন্দর সংশ্লিষ্টরা। এ সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা বন্দর থেকে নৌ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। ব্যবসায়িক সুবিধার্থে এই বন্দরকে ব্যবহার করতে প্রতিবেশী অনেক দেশেই আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু বন্দর ব্যবহারে অনুমতি দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে বন্দরের জন্য আশার আলো হিসেবে দেখছেন বন্দর সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দরের কাছাকাছি যেহেতু এই দেশটা এবং ওদের অভিজ্ঞতা অনেক বেশি টার্মিনাল হ্যান্ডলিং এ, সুতরাং চায়নার থেকে আমার মনে হয় ভারতের প্রয়োজনটা আমাদের অনেক বেশি। যত বেশি আমদানি আসবে, যত বেশি রপ্তানি হবে, তত বেশি উন্নত হবে এবং আমাদের দেশ থেকে যদি কেউ ট্রানজিট নেয়, সেই ট্রানজিটের অবশ্যই আমরা একটা মাসুল পাবো। এর মধ্যে প্রস্তাবিত বে টার্মিনালকে অন্তত 6টি অংশে ভাগ করে এর একটি অংশে ভারতকে বিনিয়োগের আহ্বান জানানো হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। টেকনো ফিজিবিলিটি স্টাডি করছে জার্মানির দুটি প্রতিষ্ঠান। মে মাসে আমরা এটা টেকনো ফিজিবিলিটি রিপোর্ট পাবো। তখন আমরা পরিকল্পনা করব যে এইটিকে কয়টি অংশে বিভক্ত করে কাদেরকে দিয়ে করানো হবে। বন্দর ব্যবহারের ক্ষেত্রে ভারতকে অনুমতি দেওয়া হলে বন্দর আর্থিকভাবে লাভবান হবে। পাশাপাশি আমদানি রপ্তানির বিশাল চাপ সামাল দিতে বন্দরের সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব ইকুইপমেন্ট কিনতে হবে, এই নতুন নতুন কন্টেইনার টার্মিনাল চালু করতে হবে এবং বন্দরকে প্রস্তুত হতে হবে যে 35,000 না 40,000 কন্টেইনার হ্যান্ডলিং করতে হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 20 থেকে 23টা কন্টেইনার হ্যান্ডেলিং করছে, সে সাথে জাহাজ আসছে 1,500-এর বেশি। এক্ষেত্রে ভারতকে অনুমতি দেওয়া হলে তা দ্বিগুণ হবে বলে আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে কর্মস্থলে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে নির্মাণ খাতে। তবু জীবনের তাগিদে ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে লাখ লাখ শ্রমজীবী মানুষের। দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে জনসচেতনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, আর শ্রমিক সংগঠনগুলো জোর দিচ্ছেন শ্রম আইন প্রয়োগে কঠোর হওয়ার উপরে। বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবায়েত অপলা। এ যেন প্রতিনিয়তই মৃত্যুকে চ্যালেঞ্জ করা। দুর্ঘটনার আশঙ্কা আর মৃত্যুর ঝুঁকি এখানে বরাবরই উপেক্ষিত। এভাবেই সারা দেশে কাজ করে যাচ্ছে 25 লক্ষাধিক নির্মাণ শ্রমিক। অধিকাংশ ক্ষেত্রে নেই তাদের কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মালিক পক্ষের দায়িত্ব যে সেফটি দেওয়া, কিংবা মাথায় হেলমেট দেওয়া, হাত পায়ে গ্লোভস লাগানো, পায়ে সেফটি দেওয়া, সেগুলো কিছু দেয় না। কিছু করেন না, এটা ভাগ্যের পরিহাস। কন্ট্রাক্টরের আমরা অনেকবারই এই ব্যাপারে বলছি যে আমাদের একটা সেফটি বেল্ট দেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের সবশেষ হিসেব অনুযায়ী 2008 থেকে 2015 পর্যন্ত 15টি শ্রম খাতে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দুর্ঘটনায় মারা গেছেন 6,287 জন শ্রমিক, আহত হয়েছেন 10,041 জন। আর শুধুমাত্র নির্মাণ খাতেই মারা যাওয়া শ্রমিকের সংখ্যা 722 জন, আহত হয়েছেন 545 জন। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা অভাবের কথা স্বীকার করা হলেও এর প্রতিকারে আপাতত জনসচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন কনস্ট্রাকশন করার সময় অনেক ক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করা উচিত সেগুলি করে না, অথবা যারা দেওয়ার কথা তারা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার চেয়ে আপনি জানেন যে সবচেয়ে বড় হলো সচেতনতামূলক একটা প্রচারণা। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারাসমূহ প্রয়োগের দাবি বেসরকারি পক্ষের। আইনটি বাস্তবায়ন করার জন্য মালিককে দায়িত্বপ্রাপ্ত হওয়া এবং মালিক দায়িত্বটা পালন করতেছে কিনা সেটা দেখার জন্য সরকারের যে দপ্তর আছে, শ্রম পরিদর্শন অধিদপ্তর, তাকে সক্রিয় হওয়া। তারপরে হচ্ছে আপনার মালিক শ্রমিক সবাই সচেতন হওয়া। এই লক্ষ লক্ষ ইমারত আর সভ্যতা বিনির্মাণের কারিগরদের মানবাধিকার অক্ষুণ্ণ রাখতে তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করার দাবি সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর। যেই নির্মাণ শ্রমিকদের শ্রম আর ঘামে নগর জুড়ে গড়ে উঠছে সুউচ্চ দালান কোঠা ইমারত, তাদের নিজেদের ভাগ্য নির্মাণের ব্যাপারটি বরাবরই থেকে যাচ্ছে আলোচনার বাইরে। এই ক্ষেত্রে নির্মাণ শ্রমিকরা দীর্ঘদিন ধরেই ন্যূনতম মজুরির পাশাপাশি কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আসছে। আর এ ব্যাপারে সরকারকে আইনগতভাবে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। মহাজন ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ইলিশের উপর নির্ভরশীল জেলেদের জন্য নতুন একটি ব্যাংক চালু করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত ইলিশ ব্যাংক থেকে জাল নৌকা কিনতে, এমনকি সারা বছর সংসার চালানোর জন্য সহজ শর্তে ঋণ পাবেন জেলেরা। চলতি বছর ইলিশ ধরা মৌসুম শুরুর আগেই ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বছরের মার্চ এপ্রিলে নদীতে ডিম ছাড়ে ইলিশ। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে এই 2 মাস পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে বন্ধ থাকে মাছ ধরা। তবে পেটের দায়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরেন অনেক জেলে। তাদের দাবি, শুধু জীবিকা নয়, জাল ও নৌকা কিনতে মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণ ও সুদের টাকা পরিশোধের চাপেও আইন ভাঙেন তারা।
ইলিশের ওপর নির্ভরশীল এসব জেলের জীবন মান উন্নয়নের লক্ষ্যে এবার প্রতিষ্ঠা করা হচ্ছে ইলিশ ব্যাংক। বিশেষায়িত এই ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দিতে পারবেন জেলেরা। সুদে টাকা নেই, কিস্তি আছে, আমরা কিন্তু এগুলো নিয়ে অনেক সমস্যা পড়ে যায়। নদী থেকে 500 টাকার মাছ পাইলে 500 টাকার মাছের থেকে মাহাজনে অর্ধেক নিয়ে যায়। ইলিশ ব্যাংক যদি চালু করে তাহলে আমগুলো সুবিধা কার কাছে ধারণা লাগবো না। সরকারের কাছে আমরা এই লোন পাইলে আমাদের ভবিষ্যতে উন্নতি হবে। একটা সময় হারিয়ে যেতে বসেছিল বাঙালি ঐতিহ্যের ধারক ও বাহক এই রূপালী ইলিশ। তবে সরকারি পদক্ষেপ ও জেলেদের সচেতনতায় গত 1.5 দশকে দেশে ইলিশের উৎপাদন প্রায় 1,70,000 টন বেড়েছে। এমন প্রেক্ষাপটে জেলেদের জন্য বিশেষায়িত ব্যাংক চালুর পদক্ষেপ ইলিশের উৎপাদনকে আরো টেকসই করবে বলে মনে করেন গবেষকরা। ইলিশের জীবন জীবিকায় যারা জড়িত তারা দরিদ্র এবং তারা যদি কোনো রকমের ঋণ অথবা কোনো সহযোগিতা পায়, ইলিশ উৎপাদন বৃদ্ধিটা তখন সাস্টেইনেবল, টেকসই হবে। ইলিশ মৎস্যজীবীরা নিবন্ধিত হয়ে যেন এই কর্মসূচির আওতায় আসে। যত দ্রুত সম্ভব ইলিশ ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। ইলিশে যখন আমরা এত বড় সফলতা লাভ করেছি, প্রকৃত যারা মৎস্যজীবী তাদের অধিকারটাকে সুরক্ষিত করার জন্য ব্যাংক করা দরকার যত দ্রুত সম্ভব। এবার যে মাছের মৌসুম যখন আসবে তার আগে থেকে আমরা চালু করতে পারি কিনা দেখি, আমরা চেষ্টা করব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে 20 থেকে 25 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইলিশের উপর নির্ভরশীল। দেশের মৎস্য খাতে ইলিশের অবদান প্রায় 11%, আর জিডিপিতে রূপালী ইলিশের অবদান 1% মতো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাজারীবাগে কার্যক্রম পরিচালনাকারী ট্যানারি কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করতে পরিবেশ অধিদপ্তরের অভিযান চালানোর কথা থাকলেও তা বাতিল করা হয়েছে আজ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবাইর ফয়সাল। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবাইর। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি হাজারীবাগের ট্যানারি এলাকা থেকে বলছি এবং আজকে সকালে কিন্তু বেশ একটু গুরুত্বপূর্ণ সকাল ট্যানারি এবং চামড়া শিল্পের জন্য। সেটি হলো যে আদালতের যে নির্দেশনা ছিল 6 তারিখে গ্যাস, বিদ্যুৎ এবং পানি সংযোগ বিচ্ছিন্ন করার যে আদেশ ছিল পরিবেশ অধিদপ্তরের প্রতি, সেটি কিন্তু বাস্তবায়ন করার কথা আজকে 6 তারিখে। এবং এখন পর্যন্ত আমরা হাজারীবাগে এসে যেটা দেখতে পাচ্ছি যে এখানে ট্যানারিগুলো চলছে মোটামুটি, যেহেতু কাঁচা চামড়া ঢোকা আগেই নিষেধ হয়ে গেছে, সেহেতু এখানে যে হাজারীবাগের চিরাচরিত রূপ এবং এই যে দুর্গন্ধযুক্ত পরিবেশ সেটি কিন্তু অনেকটা অনুপস্থিত। এখানে আসলে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ না হওয়ার কারণে কিন্তু এখানে গন্ধটা ঠিক সেরকম নাই এবং শ্রমিকদের কর্মব্যস্ততাও আসলে ওরকম নাই। এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মানুষ, ক্যামেরা দেখেই অনেকগুলো মানুষ আসলে জড়ো হয়ে এখানে কাজের একটু ব্যাঘাত ঘটাচ্ছে, আমাদের ঠিকমতো কাজ করতে দিচ্ছে না। এবং এর উদ্দেশ্য হলো তারা আসলে জানতে চান যে আমরা কি বলতেছি, কি তাদের বিরুদ্ধে যাচ্ছে না তাদের পক্ষে যাচ্ছে, এরকম একটি সন্দেহ তাদের রয়েছে। ব্যাপারটি হলো যে হাজারীবাগ থেকে যখনই সাভারে যখন ট্যানারি স্থানান্তর হবে এবং সাভারে ট্যানারি স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত আসলে এখানে ট্যানারিগুলো চালানোর একটা অনুমতি তারা প্রত্যাশা করেছিলেন এবং এই মালিক পক্ষ দীর্ঘদিন ধরে দেন দরবার করে আসছিলেন এবং এই দেন দরবারের ফলে তারা বেশ একটু সময়ও নিয়েছেন এবং এখানে শ্রমিকরাও যেরকম আসলে কাজকর্ম হারানোর একটা আশঙ্কা আছেন, মালিক পক্ষও কিন্তু আসলে ওরকম একটু চিন্তা ভাবনা করছেন যে আসলে কিভাবে পরবর্তী দিনগুলোতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়। এবং সাভারে যখন শিল্পনগরীটা চালু হবে তখন এদের এখানকার শ্রমিকদের কি অবস্থা হবে সেটিও কিন্তু আসলে অনেক ধোঁয়াশা তৈরি হয়ে গেছে এবং সেখানে অবকাঠামো উন্নয়ন এবং সব মিলিয়ে ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট যেটি নতুন, সেটি চালানোর জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সরকারের পক্ষ থেকেও যেরকম কিছু গাফিলতি রয়েছে এবং সে মালিক পক্ষেরও আমরা দেখতে পাচ্ছি যে একটু নড়ে চড়ে বসার মতো একটু প্রবণতা আমরা কিছুদিন ধরে কম দেখতে পাচ্ছি। তো আজকে যেটি হচ্ছে যে আজকে আদালতে যে রায়টি রয়েছে, যে নির্দেশনাটি রয়েছে যে 6 তারিখে গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগটা বিচ্ছিন্ন যদি না করা হয় তাহলে কিন্তু এটি আদালত অবমাননার মতো একটি বিষয় হতে পারে এবং আদালত আজকে আবার নতুন করে কোনো সিদ্ধান্ত দেবেন কিনা সেটিও আমরা আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাতে পারবো। তো ইমতিয়াজ, ট্যানারি এলাকা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবরাখবর। দর্শক, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাজারীবাগে কার্যক্রম পরিচালনাকারী ট্যানারি কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার কথা থাকলেও পরিবেশ অধিদপ্তর আজ সে অভিযান চালাচ্ছে না। সে খবর জানাতে হাজারীবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী জুবাইর ফয়সাল। চলে যাচ্ছি পরের খবরে। 2015 সালের ইউএনডিপির মানব উন্নয়ন সূচকে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। গতকাল দুপুরে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ তথ্য প্রকাশ করেন ইউএনডিপির মানব উন্নয়ন সূচক পরিচালক ডক্টর সেলিম জামান। এ সময় তিনি টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন। সভায় জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা একটি শক্তিশালী রোডম্যাপ তৈরির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোডম্যাপ অনুযায়ী কাজ করছে সরকার।
উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বিকল্প নেই দক্ষ মানব সম্পদের। বিপুল জনসংখ্যা অধ্যুষিত ছোট এই দেশে মানব সম্পদে আমাদের প্রধান সম্পদ। তবে সামাজিক ও মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের উন্নতি আশাব্যঞ্জক। এমন তথ্যই উঠে এসেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির মানব উন্নয়ন সূচক 2015 এর রিপোর্টে। এতে দেখা যায় মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ 3 ধাপ এগিয়ে উঠে এসেছে 139তম অবস্থানে। তবে এজন্য এখনো টেকসই সামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ইউএনডিপির মানব সম্পদ উন্নয়ন পরিচালক সেলিম জাহান। জাতিসংঘ প্রকাশিত 2015 সালের মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান 139তম। সামাজিক ও মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের উন্নতি ভালো, তবে জলবায়ু পরিবর্তন, পানি সমস্যা, অপুষ্টি, দরিদ্রতা ও শিক্ষা নিয়ে এখনো অনেক কাজ করার আছে বাংলাদেশের। জলবায়ু পরিবর্তন সহ মানব তৈরি সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। একই সাথে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে রোডম্যাপ তৈরি করে কাজ করার পরামর্শ দেন তারা। জলবায়ু পরিবর্তন সহ মানব তৈরি সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের একসাথে বসে কাজ করা দরকার। বাংলাদেশ এ চ্যালেঞ্জ মোকাবেলায় একটি রোডম্যাপ অনুযায়ী কাজ করতে পারে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সার্বিক উন্নয়নের নকশা তৈরি করে ইতিমধ্যেই দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। সার্বিক উন্নয়ন পলিসির একটি নকশা তৈরি করে ইতিমধ্যেই আমরা সরকারের কাছে প্রেরণ করেছি, সেই অনুযায়ী উন্নয়ন চলছে। তবে জলবায়ু পরিবর্তনে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড তৈরিতে বিশ্বের বড় 5টি দেশই দায়ী বলে জানান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। জলবায়ু পরিবর্তন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এর জন্য পুরো বিশ্ব দায়ী। বিশেষ করে আমি বলবো চায়না, আমেরিকা, ব্রাজিল, রাশিয়া ও ইন্ডিয়া কার্বন ডাই অক্সাইডের জন্য দায়ী। এবছর মানব সম্পদ উন্নয়ন সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে ইউরোপের সুখী দেশ হিসেবে পরিচিত নরওয়ে। রিপোর্টে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে 131 ও 147তম। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিপ্লোমা কৃষিবিদদের সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই পদক্ষেপ নিয়েছিলেন এবং তিনি থাকলে হয়তো এটা হয়ে যেত, আমরা পারতাম বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশে যে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু হলো এবং স্বাধীনতা বিরোধীদের এনে ক্ষমতায় বসানো হলো। স্বাভাবিকভাবে যারা আমাদের স্বাধীনতাই চায়নি, যারা স্বাধীনতায় বিশ্বাসই করেনি, যারা ওই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর ছিল, তারা যখন ক্ষমতায় আসে, যাদেরকে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাজিত করেছিলাম, সেই পরাজিত শক্তি যখন ক্ষমতায় আসে, স্বাভাবিকভাবে দেশের উন্নতি তারা হতে করেও না, আর দেশকে উন্নত হতেও দেয় না। 21টা বছর দেশের মানুষ সেই ভুক্তভোগী। অথচ আমরা যদি সেই পাকিস্তান আমল থেকেই দেখি যে জাতির পিতা যখন প্রথম মন্ত্রী হয়েছিলেন শেরে বাংলার মন্ত্রিসভায় 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে, এবং শেরে বাংলা কিন্তু এই দেশে জমিদার প্রথা বিলুপ্ত করে দিয়েছিলেন এবং কৃষকদের বিরুদ্ধে যত সার্টিফিকেট মামলা এবং যা যা ছিল সব কিন্তু তিনি প্রত্যাহার করেন। এবং সেই ক্যাবিনেটে জাতির পিতা মন্ত্রী ছিলেন, তিনি কিন্তু কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিলেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে। কাজে তিনি তখন অনেকগুলি পদক্ষেপ নিয়েছিলেন। এরপর 56 সালে তিনি যখন সরকার আসেন, তখন অবশ্য তিনি শিল্প বাণিজ্য সহ দুর্নীতি যেমন অন্যান্য বিষয়ে মন্ত্রী ছিলেন। কিন্তু এই বাংলাদেশকে যেমন কৃষির উন্নয়নের পদক্ষেপ নেন, আবার শিল্পায়নের দিকেও প্রথম যে পদক্ষেপগুলি এবং প্রতিটি প্রতিষ্ঠান তার হাতেই করা। এবং তিনি বাংলার মানুষের মুক্তির জন্য 6 দফা দেন এবং 6 দফার পথ ধরেই আমরা কিন্তু এই দেশের স্বাধীনতা অর্জন করি। অর্থাৎ 48 সালের ভাষা আন্দোলন, মাতৃভাষায় কথা বলার অধিকার, সেটাও যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শুরু করেছিলেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখনই তিনি এই রাষ্ট্রভাষা মর্যাদার জন্য আন্দোলন শুরু করেন। এবং সেই একের পর এক বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, যে বাংলাদেশের মানুষ শোষিত বঞ্চিত ছিল, নির্যাতিত নিপীড়িত ছিল, তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি স্বাধীনতা এনে দেন। এবং একটি স্বাধীন দেশ পরিচালনার দায়িত্ব তিনি যখন নেন, তখন এই বাংলাদেশ ছিল সম্পূর্ণ যুদ্ধ বিধ্বস্ত দেশ।
একদিকে ছিল পাকিস্তানের একটা প্রদেশ যেখানে কোনো উন্নতি হয়নি, আর তার উপর যুদ্ধ বিধ্বস্ত দেশ, আর পাকিস্তানি হানাদার বাহিনীর পোড়ামাটি নীতির ফলে সমগ্র দেশটা একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল। তিনি যখন ক্ষমতা নিয়েছিলেন 72 সালে, তখন গোলায় এক ফোঁটা খাদ্য ছিল না, কোনো খাদ্য ছিল না, ব্যাংকে টাকা ছিল না, আমাদের কোনো রিজার্ভ মানি ছিল না, তার উপর রাস্তাঘাট পুল ব্রিজ সবকিছু ধ্বংসপ্রাপ্ত, 1 কোটির উপর শরণার্থী, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 3 কোটি মানুষ গৃহহারা হয়েছিল, এবং লাঞ্ছিত নির্যাতিত মা বোন যাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর বাংকার থেকে উদ্ধার করা হয়েছিল, তাদের চিকিৎসা এবং সামাজিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা সহ সকল কাজগুলি কিন্তু তিনি করে যান। শুধু এইটুকুই না, আমাদের যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্র সীমা আইন কিন্তু জাতির পিতা করে দিয়ে গেছেন। আমাদের আজকে স্থল সীমানা, সেই স্থল সীমানা চুক্তি, সেই মুজিব ইন্দিরা চুক্তি তিনি করে দিয়ে গেছেন এবং আইন পাশ করে দিয়ে যান। আমরা যখন কাজ করতে যাই, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখি একটা স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার যত রকমের প্রতিষ্ঠান এবং অবকাঠামো দরকার, মাত্র অল্প সময় 3.5 বছর তিনি ক্ষমতায়, এই 3.5 বছরের মধ্যে একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলেন, অপরদিকে তিনি সেই সাথে সাথে এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে ওই প্রতিটি স্বাধীন দেশের মানে উপযুক্ত প্রতিষ্ঠানগুলিও তিনি গড়ে তোলেন। কিন্তু সবসময় তার যে লক্ষ্য ছিল, এই দেশের মানুষ হয়তো এখন অনেক এটা কল্পনাও করতে পারবে না যে তখন ক্ষুধার জ্বালায় মানুষ কিভাবে, এক মুঠ ভাতের জন্য মানুষ কিভাবে হাহাকার করত, পরনে ছিন্ন কাপড়, থাকার ঘর নাই, ঘর থাকলেও জীর্ণ শীর্ণ ঘর যেখানে একটু বৃষ্টি পড়লেই পানি পড়ে, অথবা খোলা আকাশের নিচে মানবেত জীবন যাপন করতে হতো। রোগে ধুকে ধুকে মায়ের কোলে শিশু মারা যেত, এক ফোঁটা চিকিৎসা বা ওষুধ পেত না। এরকম একটা ভয়াবহ অবস্থা কিন্তু তখন ছিল এই গোটা বাংলাদেশের, সমগ্র বাংলাদেশ জুড়ে। কিন্তু তিনি স্বাধীনতার পর পদক্ষেপ নেন দেশকে কিভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করবেন, এবং অনেকগুলি পদক্ষেপ তিনি নিয়ে যান। যেমন আপনারা জানেন যে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দেন, আর জমির একটা সিলিং করে দেন যে বেশি জমি কারো থাকতে পারবে না। ভূমিহীনদের মাঝে তিনি জমি বিতরণ করেন। গৃহহারা মানুষ একেবারে নিঃস্ব রিক্ত, তাদেরকে ওই গুচ্ছগ্রাম করে সেই গুচ্ছগ্রামের মাধ্যমে পুনর্বাসনের বা পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ঠিক এভাবে, এবং কৃষকদের সমস্যা সমাধান এবং কৃষকদের আরো উৎসাহিত করা এবং তাদেরকে উৎপাদনমুখী করা, এই পদক্ষেপগুলি তিনি নেন। সেই সাথে সাথে তিনি ক্ষুদ্র ভূমিহীন কৃষকদের সকল সমস্যা দূর করা এবং তাদেরকে কিভাবে আরো কৃষি কাজটা সহজভাবে করতে পারে সেই ব্যবস্থা তিনি দেন। সার, বীজ, কীটনাশক সহ সকল কৃষি উপকরণ কৃষকদের মধ্যে সেই যুদ্ধবিধ্বস্ত দেশেও সেই সীমিত সম্পদ নিয়েও প্রায় বিনামূল্যেই বিতরণ করেন, যাতে দ্রুত তারা কৃষি উৎপাদন বাড়ায়। এবং বিএডিসি প্রতিষ্ঠা করেন এবং বিএডিসিকে তিনি শক্তিশালী করেন। বিনামূল্যে 36,000 গভীর অগভীর নলকূপ স্থাপন করে সেচ ব্যবস্থার উন্নয়ন করেন। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দেবার জন্য তিনি নির্দেশ দেন। 72 সালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট জাতির পিতা প্রতিষ্ঠা করে দিয়ে যান। 73 সালে ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করেন। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, কৃষি গবেষণা কাউন্সিল, উদ্যান উন্নয়ন বোর্ড, বীজ প্রত্যয়ন এজেন্সি প্রতিষ্ঠা করেন। কৃষকদের মধ্যে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। কৃষি কাজে উৎসাহিত করার লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি পদক, কৃষি পদক প্রবর্তন করেন। কারণ তার পদক্ষেপগুলি একটাই লক্ষ্য নিয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি এবং কৃষক তাদের সার্বিক উন্নতি করা, এবং সেই লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যাচ্ছিলেন। এবং তার আমলে যদি কেউ 75-76 অর্থ বছরের কৃষি উৎপাদনের হিসাবটা নেন, দেখবেন সে সময় কিন্তু বাংলাদেশে বাম্পার ফলন হয়েছিল। তখন আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ভাগে উন্নীত করতে পেরেছিলাম জাতির পিতার গৃহীত পদক্ষেপেরই ফলে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমি বললাম যে মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। 75-এ
জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় আসলো তারা কিন্তু এদেশের উন্নয়নে কোনো কাজ তারা করেওনি। তারা নিজেদের ভাগ্য গড়তে ব্যস্ত। শুধু তাই না, তাদের যেটা ছিল, যেহেতু অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা এসেছে, কাজে ক্ষমতাকে কিভাবে ধরে রাখবে এ নিয়ে তারা ব্যস্ত ছিল। দর্শক, রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিপ্লোমা কৃষিবিদদের সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। এ সময় বাণিজ্যে আরো যা থাকছে। পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জের জামদানি পল্লীতে। গতবারের চেয়ে বেচা কেনা দ্বিগুণ হওয়ার আশা। বকেয়া কর আদায়ে পহেলা বৈশাখে প্রথমবারের মতো হালখাতার আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় একথা জানান এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান। এ সময় কর ফাঁকি রোধে অ্যাপস ব্যবহার করা হবে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কারা ব্যাট ফাঁকি দিচ্ছে এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা ধরে ফেলছেন, এবং আমাদের ব্যাট গোয়েন্দা অনলাইন ফেসবুকে সব তথ্য আমরা পেয়ে আমরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের এনফোর্সমেন্ট করেছি। এটাকে আমরা নতুন মাত্রায় নেওয়ার জন্য আমাদের আরেকটা আমরা কাজ করছি যে A2I প্রকল্প, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেহেতু ডিজিটাল বিষয়ে ইয়াং জেনারেশনকে নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে, সেখানে আমরা সম্পৃক্ত হব। বিটিআরসির 4G তরঙ্গ বরাদ্দের নিলাম এবছরই অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ খাত থেকে বড় ধরনের রাজস্ব আয় হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে আইসিবি এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী কথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, সেবা সম্প্রসারণে সরকার বিভিন্ন খাত থেকে রাজস্ব আহরণের চেষ্টা করছে। দেশের শান্তি বজায় থাকায় এবছর জিডিপি প্রবৃদ্ধি নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি সরকারি শেয়ারের বিপরীতে অর্থমন্ত্রীর কাছে 51,25,78,000 কোটি টাকার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 100 কোটি টাকার চেক হস্তান্তর করেন। একটা বড় সোর্স অফ ইনকাম হলো বিটিআরসি। সেখানে যে আমরা তরঙ্গ কি করি ভাগ করে দিই, সেখানে বড় টাকা পাই। অকশনটা হওয়ার কথা ছিল এই বছরেই, ইট শুড বি ইন দিস ক্যালেন্ডার ইয়ার। আর এবারে তো 4G, সুতরাং সেখানে আরো বেশি পাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। আমরা যেমন মানুষের কাছ থেকে রাজস্ব বেশি আদায় করছি, ঠিক তেমনি ভাবে অন্যান্য সূত্র থেকেও সরকারি ইনকাম বাড়ানোর চেষ্টা করছি। বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর মধ্যে 113 মিলিয়ন মার্কিন ডলার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আলম ও বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর কিমি আও ফান ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। এ প্রকল্পের আওতায় আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্ক, আগাম পূর্বাভাস, সক্ষমতা ও সতর্কতা প্রদান ব্যবস্থার আধুনিকায়ন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে তলিয়ে গেছে মৌলভীবাজারের 6 উপজেলার প্রায় 20,000 হেক্টর জমির ধান। এতে স্বপ্নের ফসল ঘরে তুলতে না পেরে বিপাকে পড়েছেন কৃষক। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওর, হাইল হাওর ও হাকালুকি হাওরে পানি বেড়েছে। এতে মৌলভীবাজার সদরের একাংশ, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জুরি ও শ্রীমঙ্গল উপজেলার প্রায় 20,000 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। আগরবারও খাইছে, এবারও খাইছে পানি। কোনো বিয়ে করা যায় না। ও সাইতে আছে 500 টাকা। এখানে আমার তোমার নিচে গিয়া একমাত্র ফার্ম হাউস না চলার কারণে ওইটা হয়েছে, কারেন্ট না থাকার কারণে ওটা হয়েছে, আর অতিবৃষ্টির কারণে সবাই পানি নিচে গেছে গিয়ে আমরা একটাও ক্ষেতের ধান বাড়ির মধ্যে তুলতে পারতাম না, সবাই পানি পচে এনে গিয়া।
বিদ্যুতের অভাবে পানি নিষ্কাশন পাম্পগুলো সময় মতো চালানো যাচ্ছে না বলে স্বীকার করলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চিঠি দিচ্ছি, তো সেই চিঠি মোতাবেক আমরা বিদ্যুৎ পাচ্ছিও, তারপরেও মাঝে মাঝে দেখা যাচ্ছে 2-4 ঘন্টা করে বিদ্যুৎ থাকতেছে না। আমাদের এই পাম্পগুলো ছাড়াও আরেকটা নতুন পাম্প হাউস বসানোর জন্য পরিকল্পনা আছে, এবং সেই নতুন পাম্প হাউস বসাইলে হয়তো বা এটা কিছু লাঘব হইতে পারে। আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রণয়ন করতে পারি এবং সরকারের কাছে এটা তাদের কিভাবে পুনর্বাসিত করা যায় সে ব্যাপারে আমাদের সুপারিশ থাকবে। চলতি বোরো মৌসুমে মৌলভীবাজারে 53,426 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। পহেলা বৈশাখকে সামনে রেখে বেড়েছে জামদানি চাহিদা, তাই ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। চলছে নানা রং আর নতুন ডিজাইনের শাড়ি তৈরির কাজ। এবারের বৈশাখে গত বছরের তুলনায় বেচাকেনা দ্বিগুণ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন পাইকারি বিক্রেতারা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাল মামুনের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 শতাধিক তাঁত কারখানা নিয়ে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামদানি পল্লী। প্রায় 2000 তাঁতির স্পর্শে নানা রঙের বুননে চলছে পহেলা বৈশাখের শাড়ি বানানোর কাজ। বাঙালির বিশেষ এই দিনটিকে সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা, তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত শাড়ি বুননে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। দৈনিক সকাল 6টাতে রাতে 8টা 9টা 10টা তৈরি করা লাগে পয়লা বৈশাখের উপলক্ষে। বৈশাখ উপলক্ষে অনেকই কাজের চাপ, তবে কাজের চাপ বাড়লেও সে অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ তাঁতিদের। স্বল্প আয়ে পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। একটা সুতা দিয়ে কাজ করে সারা সপ্তাহে বেতন আসে মাত্র 1200 থেকে 1300। 15 দিন আছে, 1 মাসেরও আছে। 1 মাসের শাড়ি যেমন ধরেন 30-35 হাজার টাকা দাম আছে, যেমন এর অর্ধেক আমরা পাই। পাইকারি বিক্রেতারা বলছেন এবছর উৎসবের সাথে তাল মিলিয়ে নানা রং আর ডিজাইনের জামদানি শাড়ি বুনন হচ্ছে। শাড়ির পাশাপাশি তৈরি করা হচ্ছে জামদানি কাপড়ের জামা ও পাঞ্জাবি। নতুন নতুন অর্ডারও আসছে, নতুন ডিজাইনের কাজ হচ্ছে। বিভিন্ন কালার আছে, আমরা মিষ্টি কালারের মধ্যে বাজারটা পাইতেছি, তারপরে সাদার মধ্যে লাল, লালের মধ্যে লাল। ছেলেদের পাঞ্জাবি পিস, বাচ্চাদের জামদানি শাড়ি কাপড়, এই জামদানি পল্লীতে মোটামুটি আমাদের বেশ চাহিদা মোটামুটি নতুন করে শুরু হইতেছে। চাহিদা অনুযায়ী দোকানগুলোতে পর্যাপ্ত জামদানি শাড়ি রয়েছে বলে জানান বিক্রেতা। 200-300 পিস স্টকে মাল আছে এখন বর্তমানে। 3000, 4000, 5000, 30,000 টাকা তোমার কামাতে এবার স্টকে আছে। জামদানি তো বৈশাখে অনেক চলে, আর পুরা পল্লীতে মোটামুটি প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার অর্ডার আসে। পহেলা বৈশাখ উপলক্ষে রূপগঞ্জের জামদানি পল্লীতে এবার বেচাকেনা 2 কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বিক্রেতারা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলা নববর্ষ 1424 উপলক্ষে বিশেষ আয়োজন রেখেছে চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসন ব্লু। গতকাল নগরীর কাজীর দেউরিতে অবস্থিত হোটেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় রেডিসন ব্লু কর্তৃপক্ষ। জানানো হয় পহেলা বৈশাখের দিন জুড়ে হোটেলে থাকছে দুপুর ও রাতের বিশেষ বুফে খাবার। এছাড়া 13 থেকে 23 এপ্রিল পর্যন্ত থাকছে বৈশাখী যাত্রা ও বাঙালি মহাভোজ নামে 2টি অফার সহ নানা রকমের আয়োজন। এতে স্পন্সর হিসেবে থাকছে KSRM এবং ট্রান্সকম বেভারেজ। Again, thank you all very much for Bayview has become somewhat of an innovator. দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। বারাক ওবামার প্রণীত ব্যাংকিং নিয়মনীতি ডট-ফ্রাঙ্কে পরিবর্তন আনতে চায় ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন 2010 সালে অর্থনৈতিক মন্দার পর গ্রহণ করা এই ব্যাংকিং নীতিতে ব্যাংকগুলোকে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, পাশাপাশি বিনিয়োগ এবং বাণিজ্যিকীকরণের ঝামেলার সৃষ্টি হয়। এ কারণে নতুন নিয়ম নীতিতে বেশ কিছু কড়া নির্দেশনা যুক্ত করতে চায় ট্রাম্প। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে এসব নিয়ম নীতি কোনো চাপে ফেলবে না ব্যাংকগুলোকে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিরও আশ্বাস দেন তিনি। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা যে লেনদেনের পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকের মধ্যে 2টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে এগিয়ে চলছে। শুরুতেই আমি যদি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 1.90 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 5755 পয়েন্টে। তবে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসসি এস সূচকে। এই সূচকটি এখন পর্যন্ত 1.35 পয়েন্টের মতো বেড়েছে এবং পরবর্তী যে অবস্থান অর্থাৎ ডিএসসি 30 ইন্ডেক্স বাছাই সূচক, সেখানে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতাই রয়েছে। এখানে এখন পর্যন্ত 1.25 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2140 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে
79 কোটি টাকার শেয়ার, যার মধ্যে দর বেড়েছে 107টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 130টি প্রতিষ্ঠান। যদিও দর অপরিবর্তিত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 59টি দরের কোনো ধরনের পরিবর্তন কিন্তু হয়নি। টপ 20 শেয়ারের তালিকা যদি আমরা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকার 1 নম্বরে অবস্থান করছে বেক্সিমকো। এই প্রতিষ্ঠানটি 36 টাকা 70 পয়সা দর নিয়ে তালিকার 1 নম্বরে অবস্থান করছে। সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে 37 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 36 টাকা 30 পয়সায় লেনদেন করছে কিন্তু এই প্রতিষ্ঠান। তালিকার 2 নম্বরে রয়েছে সিটি ব্যাংক, 41 টাকা 90 পয়সা দর নিয়ে। এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 43 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন দর 41 টাকা 90 পয়সায় লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার 3 নম্বরে রয়েছে সাইফ পাওয়ার, 44 টাকা 90 পয়সা দর নিয়ে। যদিও সর্বোচ্চ 46 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 44 টাকা 10 পয়সা কিন্তু লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান আইডিএলসি, এটি 78 টাকা 50 পয়সা দর নিয়ে অবস্থান করছে। যদিও সর্বোচ্চ দর 78 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 75 টাকা 40 পয়সা কিন্তু লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 5 নম্বরে আরএসআরএম স্টিল, এই প্রতিষ্ঠানটি 93 টাকা 10 পয়সা দর নিয়ে তালিকার 5 নম্বর অবস্থান করছে। যদিও সর্বোচ্চ 94 টাকা 20 পয়সায় লেনদেন করছে এবং সর্বনিম্ন 91 টাকা 90 পয়সায় লেনদেন করছে। গতকাল আমরা দেখেছি 91 টাকা 50 পয়সায় কিন্তু লেনদেন করেছিল এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 6 নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফিনান্স, 64 টাকা 20 পয়সা দর নিয়ে এবং পরবর্তী অবস্থান রিজেন্ট টেক্স, 8 নম্বরে রয়েছে ডরিন পাওয়ার, 9 নম্বরে বেক্সিমকো ফার্মা এবং 10 নম্বরে অ্যাপেলো ইস্পাত রয়েছে তালিকার 10 নম্বরে। অর্থাৎ মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান টপ 20 শেয়ারের মধ্যে প্রথম 10টি অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা ও প্রতিরক্ষা চুক্তি ইস্যুতে পরিষ্কার ধারণা দেওয়া উচিত মত বিশ্লেষকদের। পূর্ণাঙ্গ রূপরেখা জনসম্মুখে প্রকাশের তাগিদ। চট্টগ্রাম বন্দর ব্যবহার সহ প্রস্তাবিত বে টার্মিনালে বিনিয়োগে ভারতকে আহ্বান জানাতে পারে বাংলাদেশ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ সংক্রান্ত প্রস্তাবনা। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই দেশে কাজ করছে 25 লাখ নির্মাণ শ্রমিক। ঘটছে দুর্ঘটনা, প্রাণহানি। আইন বাস্তবায়নের তাগিদ শ্রমিক সংগঠনের, সচেতনতা বাড়ানোর কথা বললেন প্রতিমন্ত্রী। এবং দালাল ও মহাজনের দৌরাত্ম্য বন্ধে জেলেদের জন্য চালু হচ্ছে ইলিশ ব্যাংক। সৎ শর্তে ঋণ দেওয়া হবে, কমবে জাটকা ধরার প্রবণতা। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।